This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে মর্নিং সুপার প্রাইম টাইমে। সকাল 9টা মানে আপনারা জানেন যে ফার্স্ট ব্রেক অ্যাট 9 AM। আর আজ সকালে এই সময় দাঁড়িয়ে কোন খবর আমরা বড় ব্রেকিং বলতে পারি সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তার কারণ এই মুহূর্তে গগনচুম্বী ভারত, এবং শুধু তাই নয়, এই মুহূর্তে সব থেকে বড় খবর যেটা তা হলো 41 বছর পর, 41 ইয়ার্স, 41 বছর পর মহাকাশে ভারতীয় আজই দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে ভারত। অবশেষে অ্যাক্সিওম 4 মিশনের সবুজ সংকেত, গ্রিন সিগন্যাল অলমোস্ট মিলে গিয়েছে। দুপুরেই মহাকাশে রওনা শুভাংশু শুক্লার। বুধবার দুপুর 12টা বেজে 1 মিনিটে মহাকাশযান উঠবে। বৃহস্পতিবার বিকেল 4টে বেজে 30 মিনিটে এসে ডকিং রয়েছে স্পেস স্টেশনে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS, সেখানে ডকিং। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 4টে বেজে 30 মিনিটে প্রথম ভারতীয় হিসেবে স্পেস স্টেশনে পৌঁছবেন শুভাংশু শুক্লা। 14 দিন পর্যন্ত স্পেস স্টেশনে তারা থাকবেন। বেশ কিছু বিষয়, গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে রিসার্চ চলবে। আমার সহকর্মী সুমন মহাপাত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুমন, আজকে এই বিষয় নিয়ে যতবার বলা মানে ততবার গর্বে বুক ভরে ওঠে, কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত যেটুকু যা ইনিশিয়ালস আমি দর্শকদের জানালাম, তোমার কাছ থেকে একটু ডিটেইলিং চাইবো যে কখন সেটা উড়বে, আর কি কি মিশনসের মধ্যে ইনক্লুডেড রয়েছে, একটু ডিটেল জানতে চাইবো সুমন। 12টা 1-এ ফ্লোরিডার কেনেডি রিসার্চ সেন্টার থেকে ফ্যালকন 9 এই রকেট উড়ে যাবে, এবং যার পাইলট হচ্ছেন আমাদের গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু। এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে বলে রাখি, রাশিয়ায় তার দীর্ঘদিনের ট্রেনিং হয়েছে। তার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু পাইলট হিসেবে লিড করবেন কার্যত বলা চলে। তোমাকে বলে রাখি, এই ফ্যালকন 9 এর আগে অক্সিজেনের লিকেজের জন্য উঠতে পারেনি, এটা 6th অ্যাটেম্প্ট, এবং এখানে কিন্তু এই 6 নম্বর প্রচেষ্টায় 12টা 1-এ সেটা উড়ে যাবে। আগামীকাল বিকেল 4:30টায় ডকিং হবে ISS-এ। এবং এই ISS-এ গিয়ে এরা করবেনটা কি তোমাকে বলে রাখি, ভারত মোট 8টা গবেষণা চালাবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ গবেষণা হচ্ছে চারা গাছ রোপণ করা হবে। বীজ থেকে কিভাবে চারা গাছ হতে পারে স্পেস সেন্টারে সেটা দেখা হবে। তার সাথে সাথে মাইক্রোগ্র্যাভিটিকে নিয়ে কাজ করা হবে। তোমার মনে আছে সুনিতা উইলিয়ামসরা যখন স্পেস সেন্টার থেকে ফিরেছিলেন তখন তাদের হাড় ক্ষয়ে গেছিল। এই যে বনের উপর কি এফেক্ট হয় স্পেস সেন্টারে, সেটা কিন্তু গবেষণা করবেন আমাদের শুভাংশুরা। তার সঙ্গে সঙ্গে তোমাকে এটাও বলতে হবে যে যেহেতু এই মিশন প্রাইভেট মিশন, কিন্তু এর জন্য ইসরো যেভাবে তাদের ম্যান পাওয়ার ইনভেস্ট করেছে, তাদের জয়েন্ট মনিটরিং টিম কাজ করছে, তেমনি কিন্তু নাসাও জয়েন্ট মনিটর করছে। এবং ভারতের জন্য রাকেশ শর্মার পরে এই প্রথম কোনো মহাকাশচারী যিনি কিন্তু মহাকাশে যাচ্ছেন, আন্তর্জাতিক স্পেস সেন্টারে প্রথম ভারত পা রাখতে চলেছে, এবং রাকেশ শর্মার পরে দ্বিতীয় মহাকাশচারী হিসেবে শুভাংশু যাচ্ছেন। সবটা মিলিয়ে ভারতের জন্য একটা গর্বের দিন, এবং এই মিশন ভারতের কাছে সেমিফাইনাল বলা চলে, কারণ সামনে গগনযাত্রা রয়েছে যেখানে ভারতের গগনযান সেটা কিন্তু স্পেস সেন্টারে পৌঁছবে। এবং শুভাংশুর এই যে এক্সপিরিয়েন্স তা ইসরোকে অনেক সাহায্য করবে। আর একটা বিষয় তোমাকে বলতেই হবে, শুভাংশুদের এই যাত্রার মাধ্যমে স্টেম অর্থাৎ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে স্পেসের যে প্রভাব, স্পেস কীভাবে ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমকে ইভলভ করতে পারে সেটা নিয়েও কিন্তু ইসরো গবেষণা চালাবে। একদমই তাই। 41 বছর পর মহাকাশে ভারতীয় আজই দ্বিতীয় মহাকাশচারী পেতে চলেছে ভারত। অবশেষে এই অ্যাক্সিওম 4 মিশন সবুজ সংকেত পেয়েছে। আমি কথা বলছিলাম আমার সহকর্মী সুমন মহাপাত্রর সঙ্গে। সুমন একটু ডিটেলিং বলছিলেন, কিন্তু আরও বেশ কিছু সায়েন্টিফিক ডিটেলিংয়ের দরকার রয়েছে, যেটা বিশেষজ্ঞরা বলতে পারেন, বিজ্ঞানীরা বলতে পারেন। আমার সহকর্মী শুভজিৎ মিত্র এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, এবং শুভজিতের সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি আমাদের এই বিষয়টা আরও ডিটেলিং বলতে পারেন এবং সেটা খুব বুঝিয়ে বলতে পারেন। শুভজিৎ, ওভার টু ইউ প্লিজ। শুভজিৎ, সুমন একটু আগে বারবার বলছিল আমাদের গ্রুপ ক্যাপ্টেন, আমাদের মিশন। দেখো, আমরা পেশাদার সাংবাদিক, আমাদের আবেগ আসে না, কিন্তু যখন বিষয়টা দেশের গৌরবের সঙ্গে জড়িত তখন অবশ্যই আমরা বলতে আমরা কুণ্ঠাবোধ করি না। তুমি যে কথা বলছিলে টেকনিক্যাল বিষয়গুলো জানার চেষ্টা করবো। সন্দীপ বাবু, অধ্যাপক সন্দীপ চক্রবর্তী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, এবং এখানে আমি দাঁড়িয়ে আছি, বলা যেতে পারে যে স্পেস স্টেশন, এবং যাতে করে যাবেন শুভাংশু শুক্লারা তার রেপ্লিকাগুলো আমি দেখতে পাচ্ছি। একে একে যাই, টেকনিক্যাল বিষয়গুলো বোঝার চেষ্টা করি। সন্দীপ বাবু, আমরা শুনেছিলাম বারবার পিছিয়ে যাচ্ছিল, কি কারণে পিছিয়ে যাচ্ছিল, সমস্যাটা কোথায় হচ্ছে? দেখুন, প্রথমে তো ছিল ওয়েদারের প্রবলেম,
যে ওয়েদারের প্রবলেম ছিল, যেখান থেকে লঞ্চ করা হবে অর্থাৎ ফ্লোরিডার উপকূল থেকে, সেইখান থেকে লঞ্চ করার পরে আপনারা জানেন যে প্রথম যে ফ্যালকন 9 যে রকেটটা প্রথম স্টেজ, সেটা গিয়ে আটলান্টিকের ওপরে একটা ভাসমান জাহাজের ওপর এসে অটোনোমাসলি এসে পড়ে। সেই জায়গাটা ওয়েদার ঠিক থাকতে হবে, এখান থেকে ওয়েদার ঠিক থাকতে হবে, এইটা ঠিক ছিল না প্রথম দিকে, যে কারণে ওয়েদারের কারণে পেছালো। তারপরে যখন ওয়েদার যখন ঠিক হলো, দেখা যাচ্ছে যে ফ্যালকন 9টা যেহেতু বারবার আমরা রিসাইকেল করি প্রথম স্টেজ রকেটটা, সেই করতে গিয়ে যেখান থেকে লিকুইড অক্সিজেনের যে পাইপটা, যেটা গিয়ে আপনার কেরোসিনের সঙ্গে মিশে গিয়ে যে থ্রাস্টটা তৈরি করে, পাওয়ারটা তৈরি করে, সেই পাইপের গায়ে ওয়েল্ডিং ছিল, ওয়েল্ডিংটা ক্র্যাক হয়ে গিয়েছিল। আচ্ছা, মানে লিকেজের বিষয় যেগুলো আমরা শুনছিলাম, লক্স লিক, যেটা LOX লিকুইড অক্সিজেন, সেটা হচ্ছে আমাদের প্রবলেম। অর্থাৎ কিনা যেটা পৃথিবীতে ফ্যালকনটাকে আমরা সারাতে সক্ষম হয়েছি, প্রায় একদিনের মধ্যে সেটা সারানো গেছে। এবার যখন দ্বিতীয়বার লঞ্চিং ডেটটা দেওয়া হলো, তখন দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে সেইখানে আরও বড় প্রবলেম হচ্ছে। কোন জায়গাটা আপনি একটু আমায় দেখাচ্ছিলেন? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটা, এটা হচ্ছে আপনার প্রায় 1.5 ফুট বড়, কিন্তু আসলে প্রায় ফুটবল ফিল্ডের মতো বড়, প্রায় 300 ফুট। এই ফিল্ডে দেখুন আপনি, এটা হচ্ছে এইখানে স্ক্রুরা এক্সপেরিমেন্টগুলো করে। এইখানে হচ্ছে গিয়ে পেছনে যে আপনি স্টেজটা দেখছেন, এটা হচ্ছে জভেজদা, সোভিয়েত রাশিয়ান টাইমে তৈরি হয়েছিল 1986 সালে। ওদের যাওয়ার কথা ছিল মির স্টেশনের সঙ্গে, কিন্তু পয়সা কড়ির জন্য যেতে পারেনি, শেষ পর্যন্ত ওরা ISS সঙ্গে জুড়ে দিয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে পুরনো একটা মডিউল, যেটা 2000 সালে এখানে জয়েন করেছে। এই জভেজদা মডিউলে দেখবেন এইখানে একটা পোর্ট আছে কালো দেখে, এই পোর্টে গিয়ে সমস্ত স্যাটেলাইটগুলো এসে জোড়ে, রাশিয়ান স্যাটেলাইট। এই পোর্টটা কি করে, পোর্টটা যেহেতু ভাইব্রেট করছে, পোর্টটা একটা টিউবের মতো, বুঝতে পেরেছেন তো? এই দিকটা হচ্ছে জভেজদা, এই দিকটা এসে পোর্ট, যারা এসে জয়েন করে, ডকিং করে। এই যে ভাইব্রেশনটা হতে গিয়ে ক্র্যাক তৈরি হয়েছে। আপনাকে উদাহরণ দিচ্ছি, আপনি যদি একটা অ্যালুমিনিয়ামের প্লেট নিয়ে বারবার এরম করেন, কিছুক্ষণ পর দেখবেন যেটা কেটে বেরিয়ে আসছে। এই যে আপনার 25 বছর ধরে 28,000 কিলোমিটার স্পিডে যাচ্ছে, যতটুকু ভাইব্রেশনই হোক না কেন, মেটালের মধ্যে একটা ফ্যাটিক হয়, ক্লান্তি আসে। ক্লান্তি কিছুই না, বেশ কিছু ক্র্যাক হয়। এই ক্র্যাকগুলো এত ডেঞ্জারাস যে 2019 সালে যখন প্রথম ধরা পড়লো, তখন প্রায় 350-400 গ্রাম করে বাতাস প্রত্যেক দিনে বেরিয়ে আসতো। এখন গত কয়েকদিন আগে বেরোচ্ছিল 1.5-2 কিলোগ্রাম করে, মানে বিশাল মানে রেটে। এবার নাসা যেটা বলে রেখেছে যে ত্রুটিহীন বলে পৃথিবীতে কিছু নেই, এটা তো ত্রুটি আছে এবং থাকবে, এখনও আছে, এবং এর মধ্যে বুঝতে হবে কতখানি ত্রুটি আমরা আমরা হ্যান্ডেল করতে পারবো। এইখানে যে লিকটা হচ্ছে, সেই লিকটা এখন 200 গ্রামের থেকে নিচে নিয়ে যাওয়া হয়েছে। অর্থাৎ নাসার যে লিমিটটা আছে, সেফটি লিমিট, যে দিনে যদি 200 গ্রামের থেকে কম বাতাস যায়, তাহলেই কেবলমাত্র সেই স্পেস জানে আমরা ঢুকতে সেফ বলে মনে করি। আপনাকে মনে রাখতে হবে, জভেজদাতে 3 জন রাশিয়ান আছেন, এইখানে 4 জন অলরেডি কাজ করছেন, এই 7 জন অলরেডি আছে। এবার এই যে ডকিং স্টেশনটা, যেখান থেকে সুনিতা উইলিয়ামস চলে এসেছিলেন মার্চ মাসে, এই ডকিং স্টেশনটা ফাঁকা আছে, সুনিতা উইলিয়ামসে চলে এসছেন। এই ডকিং পোর্টটা হচ্ছে হারমোনির ফরওয়ার্ড পোর্ট, এখানে ক্রু 10 বসে আছে মার্চ মাস থেকে। এবার আমাদের যে এই ক্রু, এই যে অ্যাকশন যেটা যাচ্ছে, সেইটা কিন্তু গিয়ে যে ডকিংটা করবে এক্স্যাক্টলি এই পোর্টের সঙ্গে, এক্স্যাক্টলি এইখানে। এটার নাম হচ্ছে স্পেস ফেসিং পোর্ট, মানে মহাকাশের দিকে তাকিয়ে আছে এই পোর্টটা। আর এই পোর্টটা হচ্ছে ফরওয়ার্ড পোর্ট, এই দিকে কিন্তু স্পেস স্টেশনটা যাচ্ছে। আচ্ছা, এই প্রবলেমটা তার মানে কি, প্রবলেমের যে লিকটা ছিল, আমাদের ফ্যালকনের লিক সেরে গেছে, এই লিকটা কোনোদিনও সারবে না। ম্যানেজ করা যায়, ম্যানেজ মানে কি, ওদের এক্সপ্যান্ডেবল প্লাস্টিক আছে, আমাদের সেলোটেপের মতোই, ওরা পিছিয়ে লিকটাকে বন্ধ করে যাচ্ছে। কিন্তু কোনো জায়গায় আছে যেখানে হাত পৌঁছচ্ছে না, তাহলে কি হচ্ছে, মাইক্রো ক্র্যাক কিছু থেকে যাচ্ছে। ফলে ওইরকম করে 200 গ্রাম পার ডে করে ওরা অ্যালাউ করছে, এটা আমরা হ্যান্ডেল করতে পারবো আমাদের নতুন গ্যাস সাপ্লাই দিয়ে। শুভাংশু শুক্লারা পৌঁছলে ওখানে গিয়ে 11 জন মহাকাশচারী হবেন, টোটাল 11 জন। আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই মিশনের নেপথ্যে কোনো পক্ষের কোনো চাপ আছে কি? দেখুন, একটা চাপ তো আছেই। প্রথম কথা, কারা স্টেক হোল্ডার দেখতে হবে। এখানে কিন্তু ইসরো স্টেক হোল্ডার না, ইসরো 550 কোটি টাকা দিচ্ছে, একজনকে পাঠাচ্ছে, সে এক্সপেরিমেন্ট করে আবার ফেরত আসছে। যে 3টে মিশন, যে 3টে কোম্পানি ডাইরেক্টলি ইনভলভড, অ্যাক্সিয়ান স্পেস, যে হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইভেট কোম্পানি যারা কমার্শিয়ালাইজেশন অফ দি হিউম্যান প্রোগ্রাম করতে চাইছে, তারা কাদের সাহায্য নিচ্ছে, এলন মাস্কের সাহায্য নিচ্ছে, সেও একটা প্রাইভেট কোম্পানি। আর এটা যেহেতু মোস্টলি নাসার আন্ডারে, সেই জন্য নাসা একটা স্টেক হোল্ডার।
এদের মধ্যে প্রেশার হচ্ছে এলন মাস্কের, কারণ এলন মাস্ক না বিজনেসম্যান, এবং এলন মাস্কের আপনি জানেন যে একটু আগে দেখিয়েছি ক্রু ট্রেন এখানে লগিং আটকে বসে আছে, এই ক্রু ট্রেন আছে, এবং এই যে মডিউলে গিয়ে শুভাংশু শুক্লরা যাচ্ছে 2 সপ্তাহ ধরে আটকে রাখবে পোর্টটাকে, এই দুটোই কেবলমাত্র নোংর করার জায়গা, এখানে আর কোনো জায়গায় এরা নোংর করতে পারবে না ক্রুড মিশন। ফলে কী হচ্ছে, এইটাতে ওদেরকে 2 সপ্তাহ পরে ফেরত না আনা অবধি ক্রু 11 যেটা যেতে পারছে না। ক্রু 11 কিন্তু যাওয়ার জন্য রেডি, জুলাই মাসে তাদেরকে যেতেই হবে যেভাবে তাদের শিডিউল করা আছে। অর্থাৎ আমার মতে এলন মাস্ক চাইছে যে যত তাড়াতাড়ি এটাকে পাঠিয়ে দিয়ে আবার জুলাই মাসের মাঝামাঝির মধ্যে পজিটিভলি যেন ফেরত আনা যায়, যাতে করে ওই পোর্টটাকে খালি করা হয়, যাতে ক্রু 11 গিয়ে বসতে পারে। ফলে লেটস হোপ ফর দ্য বেস্ট। শুভজিৎ, এখনো পর্যন্ত যা সিচুয়েশন তাতে আমরা আশার আলো সম্পূর্ণরূপে এখনো পর্যন্ত দেখছি। লেটস হোপ ফর দ্য বেস্ট, তাদের জন্য অল দ্য বেস্ট আমাদের প্রত্যেকটা মুহূর্তে রয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই এবং সন্দীপ বাবুকেও ধন্যবাদ। অন্যদিকে ছেলের মিশন সফল হোক প্রার্থনা করেছেন শুভাংশুর বাবা মা, তাদের প্রার্থনা শোনাবো আপনাদের। हम लोगों को बहुत अच्छा लगता है और दुआएं हैं, ईश्वर से प्रार्थना भी है कि उसका मिशन अच्छी तरह पूरा हो। बिल्कुल तैयारी उनकी हो गई है और बिल्कुल फाइनल है मामला, जो है ईश्वर चाहेगा तो मिशन अच्छी तरह जो है पूरी तरह सक्सेस होगा। सब कुछ हमारे लिए तो एक उत्सव है, हमारा बच्चा जो है इतने बड़े मिशन पर जा रहा है। देश प्रदेश और लखनऊ का नाम जो है पूरा इस बच्चे के नाम से लिया जा रहा है और हम लोग तो उसके गार्जियन हैं, तो हम लोगों को तो बहुत ही अच्छा लग रहा है कि मतलब ये मिशन जो है मेरा बेटा कर रहा है और अपने को गौरवान्वित महसूस कर रहे हैं हम लोग। भावुक तो होता है, बच्चे माँ का बच्चे से बिछड़ना या दूर जाना वो तो एक भावुक क्षण होता ही होता है, मगर एक बच्चे की भी अपनी जिम्मेदारी है, ड्यूटी है, कुछ जो उसने सोच रखा है उड़ान भरने का, तो वो उड़ान तो भरेगा ही, अपने मिशन पे तो जाएगा ही जाएगा, चाहे किसी को कितना भी वो लगे, खराब लगे, बुरा लगे। अच्छा है, बुरा नहीं लग रहा है, ठीक लग रहा है, अच्छा लग रहा है उसके जाने से। এতদিন ফাইটার প্লেন চালিয়েছেন শুভাংশু, এবার স্পেসক্রাফট চালাবেন। আজ ফ্যালকন রকেটের উড়ান। হ্যাঁ, বড় পরীক্ষা বৃহস্পতিবার বিকেল 4:30, তার কারণ ডকিং হবে। আন্তর্জাতিক স্পেস স্টেশনে ঠিকভাবে ডকিং করতে পারলে তবেই খুলে যাবে দরজা, তৈরি হবে ইতিহাস। নজর রাখবো শুভাংশুর সে বর্ণময় কেরিয়ারে। কিন্তু অমিতাভ ঘোষ জ্যোতির্বিজ্ঞানী নাসার, তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। একটা হচ্ছে স্পেস স্টেশনে যে গবেষণাটা হয় সেটা সামটাইমস টু অ্যাড্রেস হিউম্যান অ্যাস্ট্রোনটস। ধরুন ওখানে স্পেস স্টেশনে আপনার গ্র্যাভিটি নেই বলে আপনার ক্যালসিয়াম লস হচ্ছে, সেটা বোন আর মাসেলের পক্ষে খুব ক্ষতিকারক। তো সেইটা স্টাডি করা যে কেমন লস হচ্ছে, কি রেটে লস হচ্ছে, এটা হচ্ছে একটা পদ্ধতি। আরেকটা হচ্ছে ধরুন এরকম হয়েছে, এটা হচ্ছে চাইনিজ স্পেস স্টেশনের একটা এক্সপেরিমেন্ট, যে দেখা যাচ্ছে যে টিউমারের গ্রোথ স্পেসে আর ওয়েটলেসনেসে আরো অন্যরকম হচ্ছে। তো সেরকম যদি অন্যরকম কিছু হয়, সেখান থেকে কিছু জানা যেতে পারে। এই এক্সপেরিমেন্টটা পৃথিবীতে হবে না, কেন ওয়েটলেসনেস নেই। তো এরকম কিছু এক্সপেরিমেন্ট যেখানে ওয়েটলেসনেস দরকার, সেইটাই স্পেস স্টেশনে করা হয়। একটা খুব ইউনিক এটা মডেল। হ্যাঁ, এটা ভাবুন, নাসার একটা প্রোগ্রাম আছে যে বলছে যে আমার চাঁদ থেকে ডেটা দরকার। হ্যাঁ, আমি তোমাকে এত টাকা দেব, প্রাইভেট কোম্পানিকে এত টাকা দেওয়া হয়, তুমি কিভাবে চাঁদে যাচ্ছ, কি করে যাচ্ছ, কোন স্পেসক্রাফটে যাচ্ছ, কোন ইঞ্জিনিয়ারিং টিম নিচ্ছ, সব তোমার উপরে। আমার শুধু ওই ডেটা ফাইলগুলো দরকার। তো সেরকমও এখানেও স্পেস এক্সকে বলা আছে যে আমরা এই স্পেস স্টেশনে যাব, আমরা এত টাকা দেব, তুমি কিভাবে নিয়ে যাবে, মেনটেন করবে, নতুন স্পেসক্রাফট করবে, সেটা সব তোমার উপরে। তা প্রাইভেট মডেলে অ্যাটলিস্ট নাসার ক্ষেত্রে মাচ মোর অ্যাকাউন্টেবিলিটি থাকে। হ্যাঁ, মানে যেটা গভর্নমেন্টে আরো, সব গভর্নমেন্টই অনেক বেশি বিউরোক্রেসি, অনেক লেভেল অফ পারমিশনস। হ্যাঁ, তো সেইটা ইউএস কনটেক্সটে এটা ভালো ওয়ার্ক করেছে। আমার মনে হয় ইন্ডিয়ান কনটেক্সটেও হয়তো যদি আপনি বলেন যে একটা চাঁদে মিশন করতে হবে, আর আপনি প্রাইভেট কোম্পানি কোনোকে দিয়ে দিলেন আর বললেন হ্যাঁ এই হচ্ছে ডেডলাইনস, এই এতটা মাইলস্টোন হলে তুমি এত টাকা পাবে, সেটাতে হয়তো ইভেন দুটো প্রাইভেট কোম্পানির মধ্যে কম্পিটিশনও হতে পারে।
এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি সঞ্জীব সেন, জ্যোতির্বিজ্ঞানী, তার সঙ্গে কথা বলবো, কয়েকটা বেশ কিছু বিষয় জানার আছে। আমি প্রথমে আপনাকে স্বাগত জানাই টিভি9 বাংলায়। সঞ্জীববাবু, আপনার কাছে আমার জিজ্ঞাসা, এই যে আমরা আবারও বলবো প্রত্যেকটা মুহূর্তে, এটা আজ অত্যন্ত গর্বের দিন আমাদের, এবং লেটস হোপ ফর দ্য বেস্ট, রে অফ হোপ সবসময় আসুক, আমরা সেটা চাই। রাকেশ শর্মার পর আমরা শুভাংশু শুক্লার নাম বলতে পারছি, গর্বের সঙ্গে বলতে পারছি। আমি জানতে চাইবো এই মিশনটার বেসিক্যালি ওই সায়েন্স অ্যান্ড রিসার্চ বলে না, কোন কোন বিষয়গুলো এই মিশনে মূলত দেখা হবে, তারা রিসার্চ করবে, কি কি বিষয়গুলো মূল ফোকাসে? মেইনলি এই মিশনে যে উদ্দেশ্য নিয়ে পাড়ি দেওয়া হচ্ছে সেটা ইসরো এবং অন্যান্য যে সমস্ত সরকারি সংস্থা রয়েছে ভারতবর্ষে, তারা মিলিতভাবে ঠিক করেছে যে 7 রকমের গবেষণা করবে। এবার এই যে গবেষণা যেগুলো অ্যাকচুয়ালি শুভাংশু শুক্লা এবং ইসরো যেটা ঠিক করেছে, তার মধ্যে প্রথম যেটা বলার উল্লেখযোগ্য সেটা হচ্ছে পেশির ক্ষয়। আমরা জানি যে মহাকাশচারীরা যখন মহাকাশ যানে চড়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকেন মাইক্রোগ্র্যাভিটিতে, অর্থাৎ ওজন শূন্য অবস্থায়, সেখানে কিন্তু পেশি এবং হাড়ের ক্ষয় দুটোই হয়। আমরা সুনিতা উইলিয়ামসের ক্ষেত্রে দেখেছি পৃথিবীতে ফিরে আসার পর নানা রকম সমস্যার সম্মুখীন হয়েছে, যেহেতু বহুদিন ছিল। এই যে পেশির ক্ষয় হচ্ছে, এই পেশির ক্ষয় এটা কেন হয় এবং সেটার থেরাপি, চিকিৎসা কি, সেটা নিয়ে একটা গবেষণা করা হবে। যদি এর থেরাপিটা বা চিকিৎসা পদ্ধতিটা যদি বোঝা যায় যে পেশির ক্ষয়টাকে রোধ করা সম্ভব এই মাইক্রোগ্র্যাভিটিতে, তাহলে কিন্তু ভবিষ্যতে মহাকাশচারীদের পক্ষে সুবিধাজনক। এবার পৃথিবীতে আমরা জানি গ্র্যাভিটি মানে ওজন অবস্থায়, ওজন ফিল করা অবস্থায়, অর্থাৎ মহাকর্ষ বা মাধ্যাকর্ষণের জন্য যে ওজনটা আমরা ফিল করি, তার জন্য পেশি এবং হাড়ের ক্ষয় সেটা তো পৃথিবীতে হচ্ছে। তাহলে এই ওজন না থাকা অবস্থায় যে কেন ক্ষয়টা যদি হয় সেটা যদি বোঝা যায় এবং তার যদি থেরাপিতে জানা যায় বা চিকিৎসা পদ্ধতিটা জানা যায়, তাহলে পৃথিবীর বুকে বসেও কিন্তু পৃথিবীর মানুষদের ক্ষেত্রেও কিন্তু এটা উপযোগী হবে। আচ্ছা, 1। 2 নম্বর হচ্ছে এক ধরনের জলজ শৈবাল আছে, সামুদ্রিক শৈবাল, মাইক্রো অ্যালগি বলে, তাদের কিন্তু এই স্পেস স্টেশনে নিয়ে যাওয়া হচ্ছে। এই মাইক্রো অ্যালগি ওজন শূন্য অবস্থায় তাদের গ্রোথ এবং তার মধ্যে যে খাদ্যগুণ আছে, প্রথম বলে রাখি যে মাইক্রো অ্যালগির মধ্যে কিন্তু খাদ্যগুণ আছে, মিনারেল, প্রোটিন এবং ভিটামিনের ফুড হিসেবে, স্পেস ফুড হিসাবে, সুপার ফুড হিসাবে এগুলো ইউজ করা যায় কিনা। অর্থাৎ দেখা হবে যে এই ওজন শূন্য অবস্থায় মাইক্রোগ্র্যাভিটির উপর গবেষণা করে যে খাদ্যগুণ কতটা থাকছে, পৃথিবীতে যা আছে আছে, মাইক্রোগ্র্যাভিটিতে খাদ্যগুণ কতটা থাকছে, তার বৃদ্ধি কিভাবে হচ্ছে, এবং ভবিষ্যতে লং টার্ম মিশনের ক্ষেত্রে এটা স্পেস ফুড হিসাবে ইউজ করা যায় কিনা। সঞ্জীববাবু, সায়ানোব্যাকটেরিয়া ওই লাইফ সাপোর্ট সিস্টেম হিসেবে সেই বিষয়টা আমরা শুনছিলাম, সেটা একটু বলবেন কাইন্ডলি? সায়ানোব্যাকটেরিয়ার 2 রকম স্ট্রেন, মানে 2 ধরনের সায়ানোব্যাকটেরিয়া। এটাও কিন্তু জলজ ব্যাকটেরিয়া, এটাকে কিন্তু ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সায়ানোব্যাকটেরিয়ার যেটা প্রপার্টি সেটা হচ্ছে এ কিন্তু সালোক সংশ্লেষ করতে পারে, অর্থাৎ ফটোসিনথেসিস করতে পারে, মানে লাইফ সাপোর্ট সিস্টেম একটা এখান থেকে পাওয়া যেতে পারে। হ্যাঁ বলছি, যেটা ফটোসিনথেসিস করতে পারা মানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড অ্যাবজর্ব করবে, সাইমালটেনিয়াসলি অক্সিজেন রিলিজ করবে। এবার যদি সায়ানোব্যাকটেরিয়া এখানে যদি বেঁচে থাকে এবং তার যদি গ্রোথ হয় বা রিপ্রোডাকশন হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটা কিন্তু পটেনশিয়াল সোর্স অফ অক্সিজেন হতে পারে ভবিষ্যৎ মিশনের জন্য, কারণ অক্সিজেন সাপ্লাইটা। ফলে এই ধরনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ মিশন নিয়ে তারা যাচ্ছেন। আপাতত আপনাকে ধন্যবাদ জানাই সঞ্জীব বাবু, এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা নিশ্চয়ই পরবর্তীকালে আলোচনা করব। আর কিছুক্ষণ পরেই, কারণ এই মুহূর্তে প্রত্যেকটা প্রহর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাকসেসের দিকে শুভাংশুরা এগিয়ে যাচ্ছেন, সেদিকে অবশ্যই আমাদের আশা থাকবে। একটা ব্রেকের সময় হয়ে গিয়েছে, ব্রেকের পর আরো ডিটেল বলবো। নমস্তে, আই এম গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশ যাত্রা শুভাংশু শুক্লা। আজ দুপুর 12টা ফ্যালকন 9 রকেটে মহাকাশ পাড়ি। নাসা ইসরোর যৌথ প্রকল্প এই অ্যাক্সিওম 4 অভিযান। ক্যাপ্টেন শুক্লা, আর ইউ রেডি ফর দ্য রাইড? 14 দিন মহাকাশে থাকবেন অ্যাক্সিওম 4 এর সদস্যরা। শুভাংশুর মহাকাশ যাত্রার সব খবর টিভি9 বাংলা। I am Group Captain Shubhanshu Shukla and I am the mission pilot for Axiom 4 mission. মহাকাশ যাত্রার সবচেয়ে বড় কভারেজ টিভি9 বাংলা।